দুই দিনের বিরতির পর আজ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। জানা গেছে, দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টম দিন সংসদের নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আলোচনা হতে পারে। কাস্টমস হাউস বন্ধ রেখে রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন গত 21 ও 28 জুন কর্মস্থলে উপস্থিত হননি। অথচ 18 জুন এনবিআর এর এক আদেশে সব ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। এছাড়া কাস্টমস হাউস বন্ধ রেখে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। এর প্রেক্ষিতে সরকারি চাকরি বিধিমালা 2018 এর ধারা 39-এর 1 অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো প্রাণে ধারণ করে বলেও প্রত্যাশা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় অষ্টম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি আজকের দিনের এজেন্ডা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই ইস্যুগুলো আলোচনায় জায়গা পাবে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ করতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি। আর সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজারহাট এলাকায় পথসভা করবে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পদযাত্রার শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলোর কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি। ইনশাল্লাহ আমরা যখন আরো জেলাগুলোতে যাব, আমরা আরো বুঝতে পারবো যে সাধারণ মানুষের সাথে আসলে ঠিক কোন জায়গায় আমাদের কথা বলা দরকার, রাজনীতিটা নিয়ে যাওয়া দরকার। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। এখানে আপনি কোনো অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি, শিল্প কলকারখানা পাবেন না। এনটিভির সাবেক অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের স্ত্রী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিনাত রেহানা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 8:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জিনাত রেহানা বিটিভি ও বাংলাদেশ বেতারের নিবন্ধিত শিল্পী ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন। গানের বেশ কয়েকটি অ্যালবামও আছে তার, যা সেই সময়ে যথেষ্ট দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। জিনাত রেহানার এক ছেলে ও এক মেয়ে। মরহুমার জানাজা আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
দেশের 1/1 এলাকা জুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রাম। পাহাড় আর ঘন অরণ্যের এলাকাটি যুগ যুগ ধরে সাধারণ মানুষের জন্য ছিল দুর্গম। সেই দুর্গম এলাকাটি সুগম করছে বাংলাদেশ সেনাবাহিনী। নানা প্রতিকূলতা পেরিয়ে সেখানে নির্মিত হচ্ছে নতুন যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক ও জীবনমানে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিবিড় নজরদারিও সহজ হচ্ছে বলে জানায় সশস্ত্র বাহিনী। পার্বত্য চট্টগ্রাম ঘুরে এসে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দারের রিপোর্ট। পাখির চোখে পার্বত্য চট্টগ্রাম। ঘন অরণ্যরাজি আর দুর্গম পাহাড় চূড়ায় এ এক নতুন সড়ক। কক্সবাজার থেকে খাগড়াছড়ি পর্যন্ত 1000 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত সড়কটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 3 ধাপে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রথম ধাপে 300 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। দেশের প্রথম এই সীমান্ত সড়কের নির্মাণের ফলে স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হয়েছে বলে জানায় সেনাবাহিনী। বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। অর্থাৎ আমার দেশের সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে, সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে সুবিধাভোগী হয়েছেন স্থানীয় অধিবাসীরাও। তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই সমতলের বাজারে পাঠাতে পারছেন তারা। সীমান্ত সড়ক হওয়ার ফলে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। আমরা মনে করেন ওই যে 5-6 ঘন্টার রাস্তা এখন এই ঘন্টায় পৌঁছে যেতে পারতেছি। এখন তো আমরা 10 মিনিটে চলে যেতে পারছি হাসপাতালে, মারিশা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিভিন্ন ঢাকায় আমরা শর্টকাটে পৌঁছাতে পারতেছি। আগে তো আমরা বাজারে গেলে 2 দিন 3 দিন সময় লাগে, এখন 2 ঘন্টার মধ্যে পৌঁছে যায় আর কি থানচি বাজারে যাই। কোথাও কোথাও 2 থেকে 3000 ফুট উচ্চতার পাহাড়চূড়া হয়ে একে বেঁকে চলে গেছে সীমান্ত সড়ক। ভারত আর মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এই পথ তৈরি করা ছিল কঠিন এক চ্যালেঞ্জ। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবনের পাহাড়গুলোর ভূপ্রকৃতি সম্পূর্ণ পৃথক। গুণগত মান সম্পন্নের জন্য আমাদের যে সকল যে দ্রব্যাদি ব্যবহৃত হয় সেগুলো আমাদের এখানে আমাদের 34 কনস্ট্রাকশন ব্রিগেডের যে টেস্টিং ল্যাব আছে সেখান থেকে আমরা চেক করা হয়, এবং এরপরে যে যখন অন গ্রাউন্ডে ব্যবহৃত হয় সেখানে আমরা বিভিন্নভাবে চেক করি যাতে সঠিক গুণগত মান রেখে আমাদের কাজ শেষ করা যায়। সীমান্ত সড়কের দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ চলতি জুলাই মাসে শুরু হওয়ার কথা রয়েছে। এটি সম্পূর্ণ হলে দেশের পর্যটন শিল্পেও যুগান্তকারী পরিবর্তন হবে এমন আশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের হামলায় প্রতিবাদে পটিয়া থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করছে। শিক্ষার্থী পুলিশের হামলায় ছাত্র আন্দোলনের 25 ছাত্র আহত হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের রিজওয়ানের অবস্থা আশঙ্কাজনক। এর আগে মঙ্গলবার রাতে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর দেকে আটক করে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে 2024-25 অর্থ বছরে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে বছরব্যাপী 2 মাস কাজ বন্ধ থাকার পরও বিগত বছরের চাইতে বেশি সাফল্য এসেছে বলে দাবি কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, 30 জুলাই অর্থ বছরের শেষ দিন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32,96,760 TUS একক কন্টেইনার, যা পূর্ববর্তী বছরের চাইতে 1,27,377 TUS বেশি। একই সময়ে কার্গো হ্যান্ডলিং 13,7,24,783 মেট্রিক টন। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছিল 4,077টি। বিগত অর্থ বছরের শেষ দিকে এনবিআর এর শাটডাউন কর্মসূচি না থাকলে কন্টেইনার হ্যান্ডলিং এর পরিমাণ 3.3 মিলিয়নে উঠত বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন AY মশিউজ্জামান। গত 19 জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে এই মামলার
অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত 25 জুন তার বক্তব্য শোনার নির্ধারিত দিন ছিল। সেদিন তিনি আদালতে হাজির হয়ে সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 2 জুলাই পর্যন্ত সময় ধার্য করেন। গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পায়। এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দায় ও দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো প্রাণে ধারণ করে বলেও প্রত্যাশা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 8ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি আজকের দিনের এজেন্ডা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই ইস্যুগুলো আলোচনায় জায়গা পাবে। বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিজয়ের এক ধাপ অর্জন হয়েছে। নতুন বাংলাদেশ নির্মাণের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পথযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাট এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, এই পদযাত্রা সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে। 2024 মনে করিয়ে দেয় এদেশে স্বৈরশাসনের ঠাঁই হবে না। চাঁদাবাজি, দখলদারিত্ব করে জনগণকে জিম্মি করার আর সুযোগ দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যারা ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে তাদেরকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। ফ্যাসিবাদ পতনের পর মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদ পালালেও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এখনো অর্জিত হয়নি। দেশের মানুষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। ভোলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অন্যায়ভাবে সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দলের কেউ অপরাধ করলে, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান নজরুল ইসলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে
তারা সংশোধিত হবে। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যেখান থেকেই হোক গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। সকালে রাজধানীতে ERF SME ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতের সংস্কারে কিছুটা সময় লাগবে। দুর্বল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। বাজেটে এর জন্য প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকার বাদ দিলে জনগণ তাদের টেনে নামাবে। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে জানান, এদের কারণে আন্তর্জাতিক মহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই রায় দেন। তাদের গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলায় সাজা পেলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গত বছরের 28শে অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনালাপ করেন শেখ হাসিনা, যেখানে তিনি 227 জনকে মারার লাইসেন্স পাওয়া গেছে এমন মন্তব্যসহ বিভিন্ন কথা বলেন, যার মাধ্যমে আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সহ সংশ্লিষ্টদের ভীতি প্রদর্শন করা হয় মর্মে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। শুনানি শেষে 2 জনকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন, যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ট্রাইব্যুনালে এমিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন AY মশিউজ্জামান এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, সেই দলের প্রধান যদি হুমকি দেন তবে তা বিচার কাজে সম্পৃক্তদের ভীত সন্ত্রস্ত করবে শুনানিতে এমন মন্তব্য করে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী আমরা কাজ করব, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে, আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্প প্রসিডিংসটা আনয়ন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনকে সাজা দিল ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্কের মাধ্যমে সেই মামলাটিরও একটা সুরাহা হবে। হাসান জাবেদ, NTV নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। সংস্কারের অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুমতে বিশ্বাস করে, তাই মতানৈক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, গণতন্ত্রের ভিত শক্ত করতে এই দলের দায়িত্ব বেশি। তিনি বলেন, জনগণ প্রত্যাশিত জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে, মানুষ ব্যালটের মাধ্যমে মতামত প্রকাশ করবে। এর বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগকে পালাতে হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না, দলের কাউকে এমন কাজে প্রশ্রয়ও দেওয়া যাবে না। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন, আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা
গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আর একটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বানও জানান তিনি। কুড়িগ্রাম থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা করে এনসিপি। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দা নূর হোসেন, এনটিভি নিউজ। কক্সবাজারের চকরিয়ায় পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে 3 মামলায় আবারও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সরওয়ার জানান, সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাফর আলমকে হাজির করে পুলিশ হত্যাসহ 3টি মামলায় 11 দিনের রিমান্ড আবেদন করে। শুনানির শেষে বিচারক হত্যা মামলায় 4 দিন ও বাকি 2টি মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুন চকরিয়া থানায় দায়ের করা 5টি মামলায় জাফর আলমের 14 দিনের রিমান্ড শেষ হয় আজ। গণতন্ত্রের উত্তরণের জন্য দেশে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশে ইলিশের দাম নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, ইলিশের মূল্য নির্ধারণের বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার ভিত্তিতে মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চাঁদপুর থেকে শুধু প্রস্তাব পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে সারা দেশে ইলিশের দাম নির্ধারণ করা হবে। চিঠিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের স্বাদের সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন, যা ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশের চড়া মূল্যের কারণে ইলিশ জনসাধারণের ক্রয় সীমার নাগালের বাইরে চলে যাচ্ছে। এজন্য ইলিশের মূল্য নির্ধারণের বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। 5 দফা দাবি বাস্তবায়নে 5 জুলাই থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন। 5 দফা দাবির মধ্যে রয়েছে পাথর কোয়ারি খুলে দেয়া, ক্রাশার মেশিন ধ্বংস বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং সিলেটের বর্তমান জেলা প্রশাসকের অপসারণ।
বগুড়ায় জুলাই অভ্যুত্থান স্মরণে জাতীয়তাবাদী চিকিৎসকদের আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিএমএর সভাপতি অধ্যাপক ডাক্তার আসফারুল হাবিব রোজের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাফেল। এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, ভেষজ চারা রোপণ করা হয়। সংস্কারের অনেক বিষয় একমত না হলেও গণতন্ত্র এবং দেশের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড় দিলে অন্য দলগুলো আস্থা পায়। জাতীয় নির্বাচন নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শীঘ্রই দেশের মাটিতে দেখা হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে এমরুল আহসানের রিপোর্ট। 23 বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। 1511 জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দলের কমিটি নির্বাচনের মতো সাধারণ ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনের কাউন্সিলর, তাই সরকারে যেতে হলে জয় করতে হবে তাদের মন। গণতন্ত্র যখনই হুমকিতে পড়েছে, বিএনপি রাজপথে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে বড় দল হিসেবে পথ দেখাতে হবে বিএনপিকেই। আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুমতে বিশ্বাস করে, তাই মতানৈক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণ প্রত্যাশিত জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগকে পালাতে হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। শীঘ্রই দেশের মাটিতে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে, তবে এর কাঠামো ও প্রক্রিয়াগত বিভিন্ন দিক আরও আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে এসব কথা জানায় কমিশন এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিকভাবে প্রণীত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সালে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিলের রায় দেয়, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার বিপরীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত সব রাজনৈতিক দলগুলো। দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119-এর দফা 1-এর গ এর শেষে এবং শব্দটির দ্বারা
শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি। যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে 58 আর্টিকেল 58 আছে, 2 ক পরিচ্ছেদ আছে, সেটা তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। আর এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামের এই প্রস্তাব ছিল, বাংলা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি, 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি, আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পেরেছে। সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে, ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে। তা আমরা ঐক্যমতের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। এদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংস্কার নিয়ে বিএনপি আন্তরিক হলেও এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অপতথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সোশান ভাইস এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদি বেনশেলা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ডিজিটাল মাধ্যমে নয়, নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে। এমন প্রেক্ষিতে তিনি জাতিসংঘের সক্রিয় ভূমিকা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয়। প্রতি বছর 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। আজ মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সাধারণ ছুটি থাকবে। দিনটি জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 2024 সালের 21 অক্টোবরের পরিপত্র অনুযায়ী ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে। এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আরেকটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বানও জানান তিনি। কুড়িগ্রাম থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী 2 জেলা কুড়িগ্রাম ও রংপুরহাটের পথে পথে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে, এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। কুড়িগ্রাম, লালমনিরহাট শহর সহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন গণ অভ্যুত্থানের নেতারা। পুলিশ ভাইদেরকে বলছি,
পদযাত্রা থেকে নেতাদের বার্তা শহরকেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য। কুড়িগ্রামের পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, নতুন কোনো মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। এই পদযাত্রার মধ্য দিয়ে সব শ্রেণী পেশার মতামতের আলোকে জুলাই সনদ তৈরি করবে জাতীয় নাগরিক পার্টি। নেতাদের প্রত্যাশা, এই সনদের আলোকেই নির্মিত হবে নতুন বাংলাদেশ। নূর হোসেন, এনটিভি নিউজ, লালমনিরহাট। বাংলাদেশে ইতিহাসের সেরা নির্বাচন দেখতে চায় জাপান এবং ইউএনটিপি। তাই আগামী নির্বাচন সামনে রেখে কমিশনের প্রাতিষ্ঠানিক এবং কারিগরি দক্ষতা বাড়াতে 4.8 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। ব্যালট নামের একটি প্রকল্পের আওতায় দেয়া হচ্ছে এই সহায়তা। সকালে কমিশন ভবনে চুক্তি শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগের সহায়তার ধারা বজায় রেখেছে ইউএনটিপি। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে উল্লেখ করে জাতিসংঘের প্রতিনিধি দল আশা প্রকাশ করে একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তি এবং নাগরিক অধিকার ফিরে আসুক। এদিকে গেল 6 মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে 9,07,662টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। থাকছে না এনআইডি নিয়ে আর কোনো ভোগান্তি। ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকারও বেশি নষ্ট করেছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে এসব জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ঋণ জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগের সত্যতা মিলেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 15 জনের বিরুদ্ধে। আর ইভিএম ক্রয়ে যে খরচ হয়েছে সেই অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল বলেও জানান তিনি। 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদেরকে কথা বলেন তিনি। জানান, এরপর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেবার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন, দেশ বিক্রির জন্য আসেনি এই সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। 2007 সাল থেকে আংশিক আর 2015 সাল থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করছে সাইপটেক পাওয়ার লিমিটেড। 6 জুলাই যার মেয়াদ শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। তবে আগে থেকেই বন্দরের আরেকটি টার্মিনাল চিটাগাং কন্টেইনার টার্মিনাল পরিচালনারও চুক্তি ছিল সাইপ পাওয়ারটেকের সাথে, যা অব্যাহত থাকবে। আর আগামী 6 মাসের জন্য নৌবাহিনীকে নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেবার বিষয়ে আলোচনা চলছে। বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশ বিক্রি করতে আসেনি অন্তর্বর্তী সরকার। এই সরকার আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এখানে যদি আমার এখানে বসে থাকতে হয়। ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট, বিশ্ব, হ্যাঁ, ওদের সাথে হচ্ছে। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না। তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। এদিকে এনবিআরকে গতিশীল করা ও রাজস্ব বাড়াতে 5 উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি বুধবার সকালে বৈঠক করেছে। এই কমিটির সদস্য নৌ উপদেষ্টা নিজেও। তার কাছে সাংবাদিকরা জানতে চান, প্রথম বৈঠকের আলোচনা আর চট্টগ্রামের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্তের বিষয়ে। বরখাস্ত করছে অ্যাডমিনিস্ট্রেশন। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলছিলেন না। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1,364 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এ সময় জানানো হয়, জুনে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1,403 টাকা। এর আগের মাসে ছিল 1,431 টাকা। চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে সৌদি সিপি প্রতি মেট্রিক টনের দাম $25 কমে $555.5 দাঁড়িয়েছে। সেই অনুসারে দেশের সিলিন্ডার গ্যাসের দাম পড়ে 1,364 টাকা। গত বছরের মাঝামাঝি সময় থেকে প্রতি মাসে এলপিজির দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে আসছে সরকার।